ব্যবসা বাণিজ্য শিল্প বন্দর ও রাজস্ব আদায় কার্যক্রম অধিকতর গতিশীল করার জন্য 5 সদস্যের একটা উপদেষ্টা কমিটি করেছেন। তো উপদেষ্টা কমিটির 5 জনের মধ্যে আমরা 3 জন এখানে উপস্থিত আছি। আমাদের বাণিজ্য উপদেষ্টা এই কমিটির সদস্য, উনি কি বলে যে আমেরিকাতে ওই ট্রেড নেগোসিয়েশন শেষে দেশে ফিরছেন, সহসা ফিরবেন। আর আমাদের আরেকজন উপদেষ্টা যিনি কমিটির সদস্য ব্রিগেডিয়ার শাকাওয়াত হোসেন, উনি সিঙ্গাপুরের সরকারি কাজে আছেন। তো এইটা আপনাদের যদিও আগ্রহ হচ্ছে এনবিআর, কিন্তু আমাদের এইটা বলার উদ্দেশ্যটা হচ্ছে যে এটার টার্মস রেফারেন্সটা আরও ব্রডার, আমাদের যে টার্মস রেফারেন্স সেটা আরও ব্রডার। তো আমরা ইতিমধ্যে 5টা বৈঠক করেছি শুল্ক ভ্যাট অ্যাসোসিয়েশনের সদস্যদের সাথে, আয়কর অ্যাসোসিয়েশনের সদস্যদের সাথে, জাতীয় রাজস্ব বোর্ডের সাথে, মানে অফিস হিসেবে, অ্যাসোসিয়েশন মেম্বার হিসেবে না। তারপরে জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার একটা কমিশন করা হয়েছিল, তো তাদের সঙ্গে, এবং সবশেষে আমরা মিট করছি ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে। সব ব্যবসা প্রতিনিধি দল ছিলেন, মাহবুবুর রহমান সাহেব ছিলেন, তারপর অন্যান্য বিজিএম এর প্রেসিডেন্ট ছিলেন, এমসিসিআই, যত সংস্থা আছে সবার প্রেসিডেন্ট ছিলেন। এখন আমাদের এই কমিটির কার্যক্রমের মধ্যে আর বাকি আছে, আমরা মাঠ পর্যায়ে কার্যক্রম দেখব। আয়কর বিভাগের আয়কর কার্যক্রম এবং শুল্ক ভ্যাট কার্যক্রম দেখব। আচ্ছা, তো এখন আমরা প্রতিনিধিদের যে বক্তব্য সেটা আপনাদের একটু জানাতে চাই। প্রতিনিধিদের ওই যে যারা শুল্ক আবকারী এবং ওই যে অ্যাসোসিয়েশন, ক্যাডার অ্যাসোসিয়েশনগুলোর প্রধান বক্তব্য ছিল যে এনবিআর অটুট রাখতে হবে। তবে 2 নম্বর হচ্ছে যে নতুন যে 2টা ডিভিশন হবে, রাজস্ব নীতি ও রাজস্ব বাস্তবায়ন যে ডিভিশন, এই 2টা ডিভিশনে শুধুমাত্র তাদের ক্যাডার কর্মকর্তাদেরকে নিয়োগ করতে হবে। তারপরে তারা আরও যেটা করেছেন যে সেটা হচ্ছে তারা দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন। তো এখন তারা ওই 2 বিভাগে তাদের আর আপত্তি নাই, এনবিআর অটুট রাখা থেকে তারা এখন আর সেই অবস্থানে নাই। এরপরে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে যে এনবিআর এর যে সঙ্গে যে আমরা সংস্কার কমিটি যেটা, তাদেরও বক্তব্য অভিন্ন, কারণ এখানে তো এনবিআর সংস্কার কমিটি শুধুমাত্র এনবিআর এর লোকদের নিয়ে গঠিত, যারা এনবিআর এর আগে চেয়ারম্যান ছিলেন কিংবা এনবিআর এর আগে মেম্বার ছিলেন, তাদের বক্তব্য অ্যাসোসিয়েশন, ক্যাডার অ্যাসোসিয়েশনের থেকে অভিন্ন। এরপরে ব্যবসায়ীরা বলছেন যে এই 2 মাস ব্যাপী ফলে তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে, এবং তারা এটাও জানাচ্ছেন যে তারা এই প্রতিনিয়ত এনবিআর এবং এনবিআর এর আয়কর এবং এই যে শুল্ক ভ্যাট কর্মকর্তাদের হয়রানির শিকার। তারা সরকারের যে সংস্কার কার্যক্রম, ব্যবসায়ীরা বলছেন তাদের পূর্ণ সমর্থন আছে এই সংস্কার কার্যক্রমের প্রতি। তারা আমাদেরকে আরেকটা অনুরোধ করেছেন যে শাস্তির ক্ষেত্রে একটা, আপনারা জানেন যে এনবিআর এর কিছু কর্মকর্তাদেরকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে, কাদেরকে সাসপেন্ড করা হয়েছে, কিছু কর্মকর্তাকে দুদকটা ইনভেস্টিগেট করতেছে। তো এগুলোর ব্যাপারে ওনারা বলছেন যে এগুলো ঠিকই আছে, কিন্তু ওনারা বলছেন যে এগুলোর ব্যাপারে একটু ধীর গতি অবলম্বন করার জন্য বলছেন। এখন হচ্ছে যে সমস্যাটার সূত্রপাত আমরা দেখলাম যে সমস্যাটার সূত্রপাত কোথায়। সমস্যাটার সূত্রপাত হচ্ছে যে বিসিএস প্রশাসন কাডারের সঙ্গে অন্যান্য কাডারের যে বিরোধ, এবং এইটা ওই যে শুল্ক আবকারী এবং আয়কর, এটা একটা পুরনো বিরোধ। আপনারা জানেন যে ওদের আরেকটা 24 কাডার না কত মিলে একটা ওদের আরেকটা অ্যাসোসিয়েশন আছে। তো এইটা হচ্ছে এর মূল কারণ। তো এইটা এখন বললেন যে এটা তো ছিলই, তো হঠাৎ এটা গেল কেন, মানে ওই অধ্যাদেশটাকে কেন্দ্র করে এটা হলো কেন। তো এইটা হয়েছে, আমরা দেখলাম যে এখানে 2টো কারণ।
তো এখানে দেখা গেল যে এই অধ্যাদেশটাতে কিছু মৌলিক ত্রুটি আছে। তো এখানে কিছুটা আমরা বলবো যে চতুরতার আশ্রয় নেওয়া হয়েছে। এটা যারা করছে, যারা এই অধ্যাদেশ প্রণয়ন করছে তারা যেমন ধরেন রাজস্ব নীতি বিভাগের যে সচিব হবে তাকে বলছে সরকার উপযুক্ত যোগ্যতা সম্পন্ন কোনো সরকারি কর্মকর্তাকে রাজস্ব নীতি বিভাগের সচিব পদে নিয়োগ করবেন। এখন উপযুক্ত যোগ্যতা সম্পন্ন কে? আবুল বারাকাত নাকি কে? এ তো যে কোনো লোককে আপনি সচিব করতে পারবেন। এইটা একটা সমস্যা। একই সমস্যা আছে, সেটা হচ্ছে এই যে এই একই অধ্যাদেশের 7(3) ইয়েতে সরকার রাজস্ব আহরণ সংক্রান্ত কাজে অভিজ্ঞতা রয়েছে। তা আপনি এটা বলছেন যে এখানে তো এটা তো ভূমি রাজস্বের কথা তো এখানে বলা হয় না, কিংবা পাসপোর্ট ফির কথা তো এখানে বলা হয় না, অন্যান্য রাজস্বের কথা তো এখানে বলা হয় না। তো এখানে তো একটা নির্দিষ্ট শুল্ক, ভ্যাট ও আয়করের কথা বলা হয়েছে। তো এই জন্য এইসব কতগুলো এই অধ্যাদেশের কতগুলো সমস্যা আমরা কমিটি চিহ্নিত করেছি। তো এগুলো আমরা তো একটা পরামর্শ কমিটি, আমরা পরামর্শ দেবো যে এগুলোকে করা। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে যে আন্দোলন সম্পর্কে। এটা প্রথমে একটা নিরীহ আন্দোলন, একটা ক্যাডারের সমস্যা, ক্যাডারের প্রসপেক্ট। তো পরে এটা কিন্তু সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। আমরা দেখছি যে এইটাতে অর্থনৈতিক ক্ষতি করা এটার একটা উদ্দেশ্য হয়ে পড়েছে, এবং রাজস্ব আদায় বাধাগ্রস্ত করা এটা হয়েছে। আপনারা এইটা দেখছি, যুগান্তরের রিপোর্টেও এটা কিছুটা দেখছেন যে ওখানে বলা হয়েছে যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বলা হয়েছে, এবং তারা ওখানে এই আন্দোলনের নামে সরকার বিরোধী একটা অবস্থান সেখানে তৈরি হয়েছে। তো যাই হোক, তো এখন এবং এর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে এরপর তো এবং সরকার কিন্তু অপরিসীম ধৈর্যের পরিচয় দিয়েছে। বিশেষ করে আমার শিক্ষক ডক্টর সালাউদ্দিন আহমেদ আমাদের ব্যবসায়ীরা বলছে যে আপনারা এটা এতদিন করতে দিলেন কেন, এতদিন এটা কন্টিনিউ করতে দিলেন না কেন, এটা 15 দিনের মাথায় কেন থামালেন না, কিংবা 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে এটা কেন থামালেন না। এটা হচ্ছে কি, আমরা একটা যে গণতন্ত্রের একটা চর্চা করতে চাই, আমরা মানুষের প্রতি কঠোর না হয়ে নিপীড়নমূলক না হয়ে কিভাবে করা যায় সেই জন্য উনি করছেন, এবং উনি বারবার আলোচনা করেছেন, বারবার বলছেন যে করতে, কিন্তু সেটাতে কাজ হয় না। তো এখন আমরা কি সামনের পথটা কি? তো সামনের পথটা হচ্ছে যে আমরা যেটা বললাম যে অধ্যাদেশের কিছু ত্রুটি আমরা আইডেন্টিফাই করছি। তো সেই ত্রুটিগুলি আমরা সংশোধনের জন্য সরকারকে পরামর্শ দেব। এরপর হচ্ছে যে এনবিআর কিন্তু আর থাকবে না, এবং এটা কিন্তু সবার জন্যই ভালো। কারণ এনবিআর নাম শুনলে, এনবিআর চাকরি করলে শুনে মানুষ একটা লম্বা হাসি দেয়। তো এই হাসিটার অর্থ আপনারা সবাই জানেন কেন হাসি দেয় এনবিআর। তো এই জন্য এনবিআর না থাকাটাই সবার জন্য ভালো। এনবিআরের যে এই নামটা, এটা না থাকা সবার জন্য ভালো। 2টা ডিভিশনের কথা বলা হয়েছে, সেই 2টা ডিভিশন হওয়া ভালো। এরপরে যারা এই কাডারের যে দাবি যে শুধুমাত্র 2টি কাডারের সদস্য নিয়ে রাজস্ব নীতি ও রাজস্ব বিভাগ গঠিত হবে, আমরা কমিটি থেকে মনে করি যে এটাও গ্রহণযোগ্য না। কারণ হচ্ছে যে আবার একই সঙ্গে এই 2 প্রতিষ্ঠানে কি বলে যে প্রশাসন কাডারের খবরদারি, এটাও গ্রহণযোগ্য না। ওরা বলছে যে সব লোক আমাদের হতে হবে, এটাও গ্রহণযোগ্য না। আবার এই উসিলায় প্রশাসন কাডারের যে খবরদারি, সেটাও আমরা মনে করি এটা গ্রহণযোগ্য নয়। তাহলে এখন কী করতে হবে? তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে নতুন 2টা বিভাগ হবে, রাজস্ব নীতি ও রাজস্ব বাস্তবায়ন, এই 2টা বিভাগের যে সচিব কে হবে, এই জন্য একটা নীতিমালা করতে হবে। এই যোগ্যতা থাকতে হবে, কারণ ওই কাজটা তো চালাতে হবে, ওই ডিভিশন তো রাজস্ব কার্যক্রম তো চালাতে হবে। সেই জন্য একটা নীতিমালা করতে হবে। শুধু সচিব না, এটার ঊর্ধ্বতন যে পদগুলো, সেগুলোতে
নিয়োগের জন্য একটা নীতিমালা করতে হবে, যাতে যাতে এই রাজস্ব আহরণ কার্যক্রমটা আরও বেগবান হয়। আপনারা জানেন যে আমাদের কর রাজস্বের অনুপাত অত্যন্ত কম, এটা বাড়ে, গ্রাহক সেবা হয়, এবং এই যে হয়রানি, বন্দরে কন্টেইনার জট, এগুলো যাতে আমরা পরিহার করতে পারি। তো এরপরে হচ্ছে যে আমরা ফিল্ড ভিজিট করব, যেটা বললাম যে ফিল্ড ভিজিটের পর আমরা এটার একটা সম্পর্কে একটা রিপোর্ট দেব। তো আপা, আপনি কিছু অ্যাড করবেন? আদিল ভাই, হ্যাঁ, এখন কঠিন প্রশ্ন করবেন না, সোজা 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 প্রশ্ন করবেন। কিসের? না, আমরা তো আমরা তো কোনো গোয়েন্দা সংস্থা না, আমরা একটা উপদেষ্টা পরিষদ। না, আমরা সবকিছুই আমলে নেই, আমরা আমলে নেই। আপনাদের সংবাদপত্রের যেখানে সংবাদপত্রের যেটা আমরা আমলে নিই না, সেটা হচ্ছে একটা ঢালাও অভিযোগ যে ব্যাপক দুর্নীতি হচ্ছে, বা কিন্তু আপনারা যদি বলেন যে দুর্নীতি এই লোকটা করতেছে, এই প্রসঙ্গে করতেছে, তাহলে আমাদের পক্ষে ব্যবস্থা করা। তো ওই জন্যে আমরা কিন্তু খবর কাগজ পড়ি, কি বলে যে মানে ব্রডশিট না পড়তে পারলেও আমাদের যারা পিআরও আছে, ওরা কিন্তু আমাদেরকে একটা কাটিং দেয়, এবং আমরা কিন্তু প্রত্যেকটাই দেখবেন যে অন্তত আমি যেটা করি, এবং আমি নিশ্চয়ই অন্যরা করেন, সেটা হচ্ছে যেগুলোতে আমরা নির্দেশ দিই। কিন্তু যেখানে একটা মানে কোনো একটা অ্যাকশনেবল কোনো একটা থাকে, মানে একটা কোনো, কিংবা যেখানে কোনো একটা বিদ্বেষ প্রসূত না, কিংবা কোনো একটা উদ্দেশ্যমূলক রিপোর্ট না, আপনাদেরও তো নানান রকম রিপোর্ট থাকে, কিন্তু যে কোনো সাবস্টেন্স আছে এরকম রিপোর্ট আমরা দেখি এবং হচ্ছে যে সেটা হচ্ছে আপনারা হয়তো জানেন না, আপনাদের অনেক সংবাদের ভিত্তিতে আমরা কিন্তু আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করছি। আমরা একটা কি বলে যে এই যে এখন একটা SPM বলে এক জিনিস আছে, সিঙ্গেল পয়েন্ট মুড়ি, তো ওইটা আমরা একটা কি বলে যে দেওয়ার কি বলে যে G2G বেসে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। তো পরে দেখলাম যে এইটাতে একটা আছে, কোনো একটা পত্রিকা, ইংরেজি পত্রিকায়, দি বিজনেস স্ট্যান্ডার্ড সম্ভবত, ওই পত্রিকার একটা সংবাদ আসলো যে এখানে আগের যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া ছিল সেটাই দুর্নীতিগ্রস্ত। তখন আমরা কিন্তু ওই উপদেষ্টা পরিষদেও নিয়ে গেছিলাম, উপদেষ্টা পরিষদ এটা অনুমোদনও করছিলেন। আবার আমরা উপদেষ্টা পরিষদে গেছি যে না, আমরা এই সিদ্ধান্তটা পরিবর্তন করতে চাই, এখন আমরা ওইটা ওপেন টেন্ডার। তো ওই জন্য প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট আপনারা সংবাদপত্র যখন একটা স্পেসিফিক যখন দেন, তখন আমরা সেগুলো দেখি এবং আমরা দেখবো এটা। আপনি বলছিলেন অধ্যাদেশে একটা চতুরতার আশ্রয় নেওয়া হয়েছে, তাহলে যারা উপদেষ্টা ছিলেন এটা মানে আপনাদের নজরের বাইরে ছিল কিনা বিষয়টা? না, হ্যাঁ, না, উপদেষ্টা পরিষদে আমরা দেখেছি। এখন আপনারা শুনেন, আমরা তো আর ওই যে কি বলে যে আমাদের কারোর সামনে তো একটা ক্রিস্টাল বল নাই, আমরা তো ওই যে ভবিষ্যৎ উপদেষ্টাটা কেউ ভবিষ্যৎ দেখতে পারি না। তো ওই জন্য কিন্তু অ্যাগেন এই উপদেষ্টা পরিষদের একটা বড় শক্তি হলো যে আমাদের যে কি বলে যেটাকে আমরা যে ভুল না, আমরা যে কি বলবো এটাকে, যে আমরা নিজেদের যে সীমিত আমাদের যে আছে, লিমিটেশনস আছে যেটাকে আমরা বলি, সেটা সম্পর্কে আমরা সচেতন। এবং এই জন্যই তো সরকার এই 5 জন উপদেষ্টা নিয়ে তো সাধারণত কমিটি হয় না, এত সিনিয়র উপদেষ্টাকে নিয়ে, সেজন্যই আমরা করছি। তো ওই জন্য বলো। এটা আমরা দ্রুতই দিয়ে দেবো। এটা হচ্ছে ওই যে ফিল্ড ভিজিটগুলো হয়ে গেলে আপনারা বুঝতে পারছেন, আমরা তো মোটামুটিভাবে এই যে সমস্যাটাকে আইডেন্টিফাই করছি, এবং সমস্যাটার কি সমাধান সেটাও মোটামুটি স্থির করছি। এখন আমরা ওই যে যেটা বললাম মাঠ পর্যায়ে যে সমাধান তো বললাম, সমাধানটা যে আপনাদেরকে বললাম না, সামনের পথ যেটা, যে অধ্যাদেশের আমরা একটা প্রয়োজনীয় সংশোধনের সুপারিশ করব। হ্যাঁ, তারপরে হচ্ছে যে এবং ওরা যে বলছে যে 2 ক্যাডারে শুধুমাত্র ওদের নিয়ে হবে, বিভাগ হবে, সেটাও না। আবার এটার নামে ওই যে প্রশাসন ক্যাডারের খবরদারি, সেটাও হবে না।
তারপরে সেটা হচ্ছে যে আমরা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সুপারিশ সেটা হচ্ছে যে সচিব এবং ঊর্ধ্বতন এই নতুন 2 বিভাগে সচিব এবং ঊর্ধ্বতন পদে নিয়োগের ব্যাপারে আমরা একটা নীতিমালা যে এই যোগ্যতা থাকতে হবে, মানে যাতে একটা যিনি এই কাজটা পারবেন না, এগেইন দি ডেভিল ইজ ইন দ্য ডিটেল। আমাকে রিপোর্টটা লিখতে দেন, আবার বলবো, আবার কথা বলবো আপনাদের সাথে। স্যার আপনি এর আগে বলছিলেন এনবিআর সংস্কার কমিশনের সাথেও আপনারা আমি বলছি তাহলে স্যার এই এনবিআর সংস্কার কমিশন কি আর কাজ করবে আগামীতে আপনারা রিপোর্ট দিলে? না এখন এটা Dissolve হয়ে যাবে সেটা? না সেটা আমি বলতে পারবো না। অ্যাগেন প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট আমরা একটা উপদেষ্টা পরিষদ, আমরা শুধুমাত্র সুপারিশ করব, আমরা অর্থ উপদেষ্টার কাছে আমাদের সুপারিশটা দেব। এরপরে সংস্কার কমিশন থাকবে কি থাকবে না, যেমন সংস্কার কমিশনের একটা প্রশ্ন আছে, কালকে ব্যবসায়ীরা বললো, ওই দিন আমাদের ব্যবসায়ীরা বললেন যে এনবিআর সংস্কার কমিশন করলেন, আপনারা এনবিআর লোক দিয়ে এনবিআর সংস্কার কমিশন করলেন, তাহলে এই সংস্কার কমিশনের কাজ কি? আমাদেরকে তো জিজ্ঞেস করলেন না, আমরা ব্যবসা করতেছি, আমরা এই যে 2 মাসের ইয়েতে আমরাই ক্ষতিগ্রস্ত হয়েছে, তা আমাদের মতামত কোনো সময় শুনলেন না। তো ওই জন্য এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন হচ্ছে যে অর্থ উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদ, আমরা সুপারিশ করবো। জি আচ্ছা, এটা একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো যে আমরা এখনো খবর পাচ্ছি যে যদিও তারা শুল্ক এবং আবগারি শুল্ক এবং ভ্যাট এবং কি বলে যে আয়কর বিভাগের কর্মকর্তারা যদিও তাদের কর্মবিরতি করছেন, কিন্তু ব্যবসায়ীরা আমাদের কাছে জানাচ্ছেন যে তারা কোনো ক্ষেত্রে স্লো পদ্ধতি অনুসরণ করতে। তো এইটা আমরা দেখতে যাব। আর একটা জিনিস যেটা স্পেসিফিক্যালি যেটা দেখব, আমরা লাস্ট নর্মাল মান্থে ওনাদের কত রাজস্ব আদায় হয়েছিল, ওনারা কি পরিমাণ সার্ভিস দিয়েছিলেন এবং এখন কি পরিমাণ সার্ভিস দিচ্ছেন, সেগুলো আমরা দেখব। স্যার আপনারা এটা মানে আপনি হোয়াটসঅ্যাপ একটা গ্রুপের কথা বললেন এবং সম্ভবত এটা বললেন যে এটা এক পর্যায়ে সরকার বিরোধী আন্দোলন। আমি যুগান্তরের রিপোর্টকে রেফার করতেছি। আপনারা এটা বিশ্বাস করেন কিনা, আর যদি এরকম কিছু হয় তাহলে ব্যবস্থা নিয়েছেন কিনা বা নেবেন? না সেটা হচ্ছে যে অ্যাগেইন যেটা বললাম যে আমরা এই যে এবং ওই যে যুগান্তরের রিপোর্টটা তো ওনারা বলছেন যে কত পাতার যেন তারপরে স্পেসিফিক এবং কি বলা হয়েছে এটা এগুলো আছে। তো ওই জন্য এগুলো দেখা কিন্তু আমাদের কাজ না, উপদেষ্টা পরিষদের কাজ না। এটা অন্যভাবে অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় হয়তো দেখবে। তো বাট এটা আমরা জানাবো, আমরা ওই অর্থ বিভাগের এটা নজরে আনবো যে এই ধরনের একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে এবং এই প্রতিবেদনে এই জিনিসগুলো বলা হয়েছে। প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট আমাদের এটা আমরা পরামর্শ দেওয়ার আমরা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করব না, সিদ্ধান্ত গ্রহণ করবেন অর্থ উপদেষ্টা। আপনাদের কাছে এমন কিছু মনে হচ্ছে না, মানে অনেকের এরকম অবিশ্বাস আছে যে এই মানে প্রশাসনের মধ্যে আগের সরকারের পক্ষের লোকজন আছে? না এগুলো তো আমরা যেতে চাই না। আর এটা আমরা ওই যেটা বললাম যে আমরা এটা একটা গুড ফেইথে স্টার্ট করতে চাই, কারণ যারা কর্মকর্তারা করছেন তারা বলছেন যে তারা এটা ভুল করছেন, অন্যায় কাজ করছেন, আমরা তাদেরকে সেই ইয়েতেই নিতে চাই। আর ওই যেটা বললাম যে আমরা তো একটা অন্তর্বর্তীকালীন এবং অরাজনৈতিক সরকার, তো সুতরাং ওই যে রাজনীতির এইসব ইয়েতে আমরা জড়তে চাই না। আমরা এখানে দেখলাম স্যার যে দুদকের মাধ্যমে কয়েকজন এনবিআর কর্মকর্তার যে ব্যবস্থা নেওয়া হলো, এই কর্মকর্তারা তো তার আগে 8-9 মাসেও তো প্রথমে ছিল, তখন ব্যবস্থা নেওয়া হলো না, এই আন্দোলনে একদম চূড়ান্ত মুহূর্তে ব্যবস্থা নেওয়া হলো, তাহলে কি এখানে সরকার বা এই দুদক কি ব্যবহার হলো? না আমি এটা মোটেই মনে করি না। কারণ হচ্ছে কি যে দুদকের যে প্রক্রিয়া এটা তো সময় লাগে। তা আপনারা জানেন যে এই যে দুদক তো এখনো ব্যবস্থা নিচ্ছে, কারণ আপনি একটা লোকের বিরুদ্ধে আপনি দুদকের হলে তো এটা তো একটা কিছু তথ্য উপাত্ত সংগ্রহ। তবে হ্যাঁ, এটা হয়তো ঠিক যে তাদের এই আচরণ হয়তো এই প্রক্রিয়াটাকে হয়তো এক্সপিডাইট করছে, কিন্তু আমি মনে করি না যে আন্দোলনের জন্য তাদের এই দুদকের আর এটা হচ্ছে তারা যদি নির্দোষ হন তারা ইয়েতে বলবেন যে তারা করবেন, দুদকের যে চার্জেস সেগুলো রিফিউট করবেন এবং তারা করবেন। দুদক তো দায় মুক্তি দেওয়ার জন্য বিখ্যাত। আচ্ছা আমি বলি শুনে না, এখানে আসলে বিষয়টা উল্টা। এনবিআর এর কর্মকর্তারা সরকারের আস্থা হারিয়েছেন,
আপনি যেটা বলছেন ঠিক তার উল্টো। এখন এনবিআর কর্মকর্তা তাদের আচরণের মাধ্যমে আস্থাটা ফিরিয়ে আনতে হবে। আস্থাটা কিভাবে ফিরিয়ে আনবেন? যদি রাজস্ব আদায় বৃদ্ধি হয়, তার বোঝা গেল যে তারা সরকারের সরকার কী চায়? সরকার চায় রাজস্ব আদায় বাড়ুক। সরকার কী চায়? যে ট্রেড ফ্যাসিলিটেশন হোক, বন্দরে কমুক, কি বলে কন্টেনার জট কমুক, দ্রুত পণ্য খালাস হোক, এটা। তো ওই জন্যই আমরা এটা উল্টা সরকারকে এনবিআর কর্মকর্তাদের, আমি যদি এনবিআর কর্মকর্তা হতাম, আমি চেষ্টা করতাম যে সরকারের সেই আস্থাটা যেটা চির ধরেছে, সেই আস্থাটাকে ফিরিয়ে আনার থ্রু দেয়ার অ্যাকশন। মানে আপনি তো বললে হবে না যে আমরা না, কিন্তু তো ওই জন্য এগুলো হলে এগুলো কেটে যাবে। যে অভয় দেওয়ার কোনো কিছু আছে কিনা স্যার? না, এখানে তো ওই যে অভয় দেওয়ার তো ব্যাপার না। যেমন আপনারা যে এখন যে বলতেছেন যে এই আন্দোলন তো 2 মাস ধরে হচ্ছিল, তো তখন তো কেউ ব্যবস্থা নেয় নাই। তো এখানে অভয় দেওয়ার কি আছে? তো এখানে তো কোনো শিশু না, তো এনবিআর কর্মকর্তারা কেউ তো শিশু না। তারা দেখলেন যে 1 বছর তাদেরকে অর্থ উপদেষ্টা বারবার, এবং আমি এবং রিজওয়ানা আপা সহ আমরা মিটিং করছি, তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছি। তো এখানে তো অভয় দেওয়ার কিছু নাই। তো একটু জিনিসটা বুঝতে চেষ্টা করবেন। এখানে হচ্ছে যে তারা সরকারের আস্থা হারিয়েছেন, এবং নানান 2 মাস ধরে এইসব করছেন। একটা কি বলে যে চট্টগ্রাম কাস্টমারদের মতো একটা অকল্পনীয় ব্যাপার, যে ওইটাকে তালা লাগিয়ে এনবিআর সভা করতে চলে আসছে। আপনাকে এটা খাতুনগঞ্জের আড়ত নাকি, যে আপনার আড়ত আপনি ইচ্ছে নেই, আপনার শরীর খারাপ লাগছে, আপনি করে চলে আসবেন? কারণ আপনার এই সিদ্ধান্তের ফলে যারা এক্সপোর্টার তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা আমদানিকারক তারা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের কত হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। আপনার রাজস্ব তো পরের কথা। এই যে লোকটা এক্সপোর্ট বিক্রি করতে, কালকে তো ওই দিন তো ব্যবসায়ীরা আমাদেরকে এগুলোর কথাই বলেন, বলতে আমাদের এই ক্ষতিপূরণ কে দেবে? তো ওই জন্য এখানে কোনো কি বলে যে আশ্বস্ত করার কিছু নাই। এনবিআর এর কর্মচারীদের তাদের আচরণের মাধ্যমে সরকারের যে হারিয়ে যাওয়া আস্থা, সেই আস্থাটা অর্জন করতে হবে। আপনাদের সাথে তো তারা বসছে, তো তারা যে এটা ভুল করছেন, এটা কি তাদের মনে হচ্ছে? হ্যাঁ, না একবার নানানভাবে ওনা বলছেন। করবে না, তাদের দাবি দাওয়াগুলো এভাবে তারা প্রকাশ করবে না, মানে ক্ষতি করে সেইটা নিয়ে হ্যাঁ, না, তারা আমাদেরকে সবাইকে বলছে, আশ্বস্ত করছে, বললেন তো 2 অ্যাসোসিয়েশন, সংস্কার কমিশন, তাদের সংস্কার কমিশন, তারপরে এনবিআর বোর্ডের আমরা বলছি যে ইভেন চেয়ারম্যানকে আমরা বলছি যে ওয়াই কুড ইউ এটাকে কেন থামানো গেল না? সদস্যদেরকে বলছি কেন আপনারা আপনাদের কর্মচারীদেরকে করতে ব্যর্থ হয়েছেন? তো ওই জন্য এখানে হচ্ছে কি এটা জবাবদিহি করতে হবে। এখানে এটা তো কোনো না কি বলে যে ব্যক্তিগত কোনো ব্যবসা প্রতিষ্ঠান না, যে আমার ইচ্ছা মতো খেয়াল খুশি মতো আমি কাজ করলাম। এখানে এগুলো তো কনসিকুয়েন্স আছে। এইসব কাজের তো কনসিকুয়েন্স আছে। ইকোনমি হ্যাজ সাফার্ড, এক্সপোর্ট হ্যাজ সাফার্ড। বন্দরের কন্টেনার জট হয়েছে, এখন আবার রেলের লোকোমোটিভ সংকটের জন্য কন্টেনার আনতেও পারতেছে না। স্যার, আপনাদের এই কমিটি তো হচ্ছে ব্যবসা বাণিজ্যকে অধিকতর গতিশীল করা আর জন্য গঠিত। গতকালই বিশ্বব্যাংক একটি রিপোর্ট প্রকাশ করেছে, তারা বলছে যে বৈশ্বিক যে পরিস্থিতি এখন যাচ্ছে, বাংলাদেশের যে অভ্যন্তরীণ রাজনৈতিক এবং আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, তাতে বাংলাদেশে এক ধরনের মন্দা দেখা দিতে পারে, এই ধরনের একটা না, আমি এটা মোটেই মনে করি না, বরঞ্চ উল্টাটা মনে করি। অর্থনীতি অ্যাকচুয়ালি এখন পিক আপ করছে। আপনি যদি যে কোনো ইন্ডিকেটর নেন, ইনফ্লেশনকে নেন, রিজার্ভকে নেন, এটা কমপ্লিটলি এটা হচ্ছে যে এটারও একটা কারণ আছে কি, সেটা হচ্ছে যে এইসব রিপোর্টগুলো ল্যাগড হয়। কারণ এই যে এখন যে রিপোর্টটা প্রকাশিত হচ্ছে, এটার ডেটা হচ্ছে 6 মাস আগের। তো সুতরাং ওই আমরা পার হয়ে আসছি। আপনি কোনোদিন শুনছেন যে এক্সচেঞ্জ রেট কমে, ডলারের দাম কমছে? শুনছেন? ডলারের দাম তো কমছে বাজারে, আপনাদের পত্রিকাতেই এই রিপোর্ট আসছে। তো ওই জন্য এটা উল্টা, বরঞ্চ এর উল্টাটাই সত্য, যে অর্থনীতি এখন গতিশীল হয়েছে। অর্থনীতি এখনও উইল নট সে দ্যাট এটা একদম আমরা যেখানে চাই সেখানে গেছে, সেটা না। কিন্তু ওই যে আমরা পেছনে ফেলে আসছি। মন্দা, তারপর কি বলে যে ব্যাংক্রাপসি, যেসব আশঙ্কা করা হয়েছিল সবগুলোকে আমরা পেছনে ফেলে আসছি। স্যার, আপনার কাছে আমার দুটো প্রশ্ন। একটা হলো, আপনি বলছেন যে ব্যবসায়ীদের হিউজ
নিরূপণ করা হয়েছে কিনা, পাশাপাশি হলো বন্দরের যে ড্যামারেজ আসে এই 3 দিনের না, সেটা। ড্যামারেজ আসে এটার ব্যাপারে কোনো ব্যবস্থা না, নিয়েছে? এটা আমাদের ওই যে শিপিং উপদেষ্টা যার জন্য আমাদের এই কমিটির মেম্বার, উনি এটা সদস্য ব্রিগেডিয়ার শাকাত হোসেন, উনি এগুলো দেখতেছেন এবং এটা করতেছেন। আর একটা হচ্ছে যে ওই যে ক্ষয়ক্ষতি যেটা নিরূপণে, যেটা ড্যামেজটা স্পেসিফিক, এটা ওই যে শিপিং মিনিস্ট্রি উনি দেখতেছেন, শিপিং উপদেষ্টা। কিন্তু ওই যে ক্ষয়ক্ষতি হচ্ছে কি, এটা একটু ডিফিকাল্ট, এটা অ্যাসেস করা ডিফিকাল্ট। বাট এগেইন এগুলো কতগুলো কাজ আছে যেগুলো অর্থ মন্ত্রণালয়ের কাজ, যেগুলো আমাদের কাজ না। আমাদের শুধুমাত্র যে এই যে সমস্যাটা, এটা যাতে আর না হয়, ভবিষ্যতে যাতে কেউ এই ধরনের দুঃসাহস না করে, এই ধরনের মানে সরকারের যে কোনো প্রতিষ্ঠান, শুধু কি বলে জাতীয় রাজস্ব বোর্ড বলে না, সরকারের কোনো প্রতিষ্ঠান যাতে সরকারকে এইভাবে বিব্রত না করে, ব্যবসায় বাণিজ্যকে এইভাবে ক্ষতিগ্রস্ত না করে, শিল্পকে যাতে এইভাবে ক্ষতিগ্রস্ত না করে, এটাই আমাদের দেখার কাজ। ঠিক আছে। প্রশ্নটা ছিল ইউএসটিআর এর সাথে যে আলোচনা হচ্ছে সেখানে যে স্টেক হোল্ডারদেরকে নিয়ে সিদ্ধান্ত হচ্ছে তাদের কোনো মতামত আপনারা নিচ্ছেন কিনা? বারবার বলছে তারা অন্ধকারে আছে। না, আমরা অ্যাকচুয়ালি অন্ধকারে আছে না, অন্ধকারে আছে এই কথাটা মোটেই ঠিক না। অ্যাকচুয়ালি এই যে গত বৃহস্পতিবারই তো, তাই না, আমরা সব চেম্বারের সব সদস্যদের সঙ্গে, মাহবুবুর রহমান সাহেব, একে আজাদ, আনোয়ারুল আলম চৌধুরী, কামরান রহমান, মাহমুদ হাসান খান ওই বিজিএমের প্রেসিডেন্ট, নাসির হোসেন, সিমিন রহমান, তাসকিন আহমেদ, তপন চৌধুরী, সৈয়দ নসরুল, আমরা সবার সঙ্গে। তো এই জন্য যে আছেন তারা না। একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ব্যবসায়ী হিসেবে সভাপতি আপনি উদ্বিগ্ন, কিন্তু এইটা আমরা আপনাদের মাধ্যমে এটা আশ্বস্ত করতে চাই, আমি এই আলোচনার অংশ না। এই যে ট্রেড নেগোসিয়েশনে আমি কিংবা আমার এই কমিটির সদস্যদের মধ্যে, কিন্তু আমি যেটা জানি সেটা আপনাদের বলতে চাই। সেটা হচ্ছে এখানে 3টা বিষয় আছে। একটা বিষয় হচ্ছে যে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট, কারণ এই যে এইটা যদিও বলা হচ্ছে এটা বাণিজ্য আলোচনা, এটা আসলে বাণিজ্য আলোচনা থেকে আরও ব্যাপক। এইটা ওদের ইউএসএ, আমেরিকা তাদের সিকিউরিটি ইন্টারেস্ট, নিরাপত্তা সেটাও কিন্তু এটার মাধ্যমে অ্যাচিভ করতে চায়, এবং সেটা করার জন্য তার একটা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট বলছে যে আমাদের ওই এটি পরে। আর যদিও আমরা সবাই ট্যারিফ নিয়ে কথা হচ্ছে, আসলে কিন্তু ট্যারিফ পরে, আগে হচ্ছে যে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টটা। তো ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টের কাজে এই যে আমাদের বাণিজ্য উপদেষ্টা ছিলেন, কি বলে, ওয়াশিংটনে ছিলেন, এবং আমাদের অফিসাররা ছিল, এবং ঢাকা থেকেও আমাদের কি বলে যে নিরাপত্তা উপদেষ্টা, এবং আমাদের ফায়ার থেকে কি যেন আইসিটি উপদেষ্টা, আইসিটি স্পেশালিস্ট, ওনারা করছেন। তো এই ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টের ব্যাপারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, এবং এগুলো আর সামান্য হয়তো কিছুটা বাকি আছে, এগুলো প্রপোজাল দেওয়া হয়েছে, সেগুলোর ব্যাপারে ফিডব্যাক। এরপরে হবে যে ওই যে ট্যারিফ অফার, যে মানে ওরা কি ট্যারিফের ব্যাপারে কি চায়, মানে ট্যারিফ মানে কিন্তু শুধু ট্যারিফ না, অশুল্ক বাধা, যেটা নন ট্যারিফ ব্যারিয়ার্সের ব্যাপারে ওরা কি চায়, ওরা আমাদের জানাবে, আমরা ওদেরকে কি দিতে পারবো এটা জানাবে। তো এইটা একটা এটা হবে, এখন হবে এই আলোচনাটা এখন শুরু হবে। আরেকটা হচ্ছে যে যেটা হচ্ছে যে এটা শুধু ট্রেড না, যেটা বললাম আগে, এটা ওদের কতগুলো কৌশলগত অবজেক্টিভস আছে, যে অন্য দেশের সঙ্গে আপনার কিভাবে সম্পর্ক করেন, এই যে কান্ট্রি স্পেসিফিক অ্যাডজাস্টমেন্ট অফ পলিসি। তো সেই সব আলোচনাগুলো এখন সামনের দিনে হবে, এবং এইসব আলোচনায় যারা ছিলেন তারা আমাদের আশ্বস্ত করেছেন যে এই যে অগাস্টের যে 1 তারিখের যে সময়সীমা আছে তার মধ্যেই এটা হবে, আলোচনা শেষ করবেন, এবং তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের স্বার্থ সংরক্ষণের জন্য। আপনি বলছেন যে আপনাদের উপদেষ্টা ফাইন্ডিংস হচ্ছে অধ্যাদেশে এক ধরনের চতুরতার আশ্রয় দেওয়া হয়েছে। আপনি কি মনে করেন বা আপনার কমিটি কি মনে করে এই চতুরতার আশ্রয়ের কারণে আন্দোলনটা উঠতে গিয়েছিল? না, এটা শুরু হয়েছিল প্রথমে, কিন্তু কথা হচ্ছে এখানে সে আন্দোলন তো হতে পারে, আপনার সচিবালয় তো আন্দোলন হয়েছিল, সচিবালয় আন্দোলন হয়েছিল না অধ্যাদেশটা নিয়ে,
আরেকটা উদ্যোগ না, আরেকটা ওটা কিন্তু আরো সিভিয়ার, ওটা বলছিল যে 7 দিনের একটা নোটিশ দেবে, আপনি জব না বলে পরে 7 দিনের পরে আপনাকে চাকরি থেকে বিদায় করতে হবে। তো কিন্তু যেটা পার্থক্য সেটা হচ্ছে চতুর্থ একটা মূল ইস্যু না, মূল ইস্যুটা হচ্ছে যে এরপরে সেখানে একটা উপদেষ্টা কমিটি করা হচ্ছে যেখানে আমি সদস্য ছিলাম, আমি এবং আসিফ নজরুল, আর মনে হয় ক্যাবিনেট সেক্রেটারি ছিল, মন্ত্রিপরিষদ সচিব। কিন্তু আমরা যেই মুহূর্তে তাদের সঙ্গে বসলাম তারা সব কর্মসূচি এগিয়ে গেছে। আপনি দেখছেন না সচিবালয়ে স্লোগান হয়েছে, দেখছেন না? কিন্তু সাথে সাথেই হয়েছে। তো এই যে এনবিআর এর যে সমস্যা সেটা না, তারা সেই দাবি জানাতে পারেন, তারা করতে পারেন, কিন্তু 2 মাস ধরে কি বলে যে বন্দরকে হোস্টেজ রেখে, ইকোনমিকে হোস্টেজ রেখে করতে পারেন না। এইটাই হচ্ছে মূল ইস্যু। কারণ বুঝতে হবে যে আপনার আমি আরেক জায়গায় বলছি, আমরা সবাই খুব ক্ষমতাহীন মানুষ। এই যে আমি উপদেষ্টা কিংবা রিজওয়ান আপু উপদেষ্টা কিংবা আদিল ভাই উপদেষ্টা কিংবা খুবই ক্ষমতাহীন। ক্ষমতা হচ্ছে মানুষের, ক্ষমতা হচ্ছে জনগণের। তো সুতরাং তাদের স্বার্থ বিঘ্নিত করলে এটা কেউ করতে পারে না, আমি পারি না, কেউ পারে না, এনবিআর পারে না, কোনো সরকারি কাম করতে পারে না। তো সুতরাং সেটাই ওদের যেটা হয়েছে, বড় হয়েছে, কার প্ররোচনায় কিভাবে করছে আমরা সেটা জানি না, সেটা আমরা জানতেও চাই না। কিন্তু সেটাই হচ্ছে সমস্যা, যে সরকার তো জিম্মি করা যাবে না, অর্থনীতি তো জিম্মি করা যাবে না, সরকারকে তো জিম্মি করা যাবে না, ব্যবসা বাণিজ্যকে তো জিম্মি করা যাবে না। সেটাই তো করছে স্যার, যেমন এনবিআর যে শব্দের কথা বললেন, তারপর সরকারি চাকরি আইনে তারাও এটা করলো। আপনারা কি স্যার মনে করছেন যে আসলে সরকারকে জিম্মি করেই তারা এটা করছে? না, কিন্তু এটা তো হয় না, এটা তো হয় না। আমরা তো এটা সেট জিম্মি করে লাভটা কি হয়েছে বলেন আপনি? জিম্মি করে লাভটা কি হয়েছে? সে সরকার ক্ষতিগ্রস্ত করা হয়েছে, কিন্তু তারা কি লাভবান হয়েছে? আপনারাই তো বলছেন এনবিআর এর অমুকের বিরুদ্ধে হয়েছে, অমুক, কেউ তো লাভবান হয় না। এক্ষেত্রে নো উইন গেম, ইটস এ নো উইন গেম। যারা করেন তারা তো দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে তো এটা করে থাকে। এই যে আপনি ভুল করেন না? আপনি কোনো একটা রিপোর্টে ভুল ছিল না? আমাদের সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতার জন্য পরপর 2টা বড় বড় আন্দোলন হলো, আমরা দেখলাম সচিবালয়, এনবিআর, এবং অতীতেও আরো 2-একবার এরকম। কিন্তু আমরা তো সংশোধন করেছি, আমাদের তো যেটা আমাদের আরো সতর্ক হবেন কিনা? অবশ্যই সতর্ক। আমরা অ্যাকচুয়ালি সবসময় সতর্ক না, কিন্তু এটা যেটা বললাম সেটা হচ্ছে যে আমাদের শক্তিটাই হচ্ছে এটা, যে আমরা সংশোধন করতে রাজি আছি। আমরা কিন্তু গো ধরে বসে নাই যে না এটা টেক ইট অর লিভ ইট, এটা না। আমরা একটা যুক্তিসঙ্গত, এইটাই তো, এই জন্যই তো আরো এটা দুর্ভাগ্যজনক যে আমরা তো শুনতে রেজে আছে। বলেন না, এটা এখনো এগুলো এমনি ব্রডলি আলোচনা হয়েছে, কিন্তু এগুলো আরো স্পেসিফিক আলোচনা হবে। এগুলো তো আমরা অলরেডি আনতেছি। আমরা এনার্জি ইম্পোর্ট করি, করি, তারপরে শেভরন থেকে নেই, এগুলো আছে। কিন্তু ওইটা স্পেসিফিক্যালি ওরা কি চায় সেটা জানতে হবে, আমরা কি করতে পারি সেটা। অ্যাগেন এই প্রশ্নগুলো ওই যে চলে আসবেন, বাণিজ্য উপদেষ্টা শীঘ্রই চলে আসবেন, তা আপনার ওনাকে জিজ্ঞেস করবেন। জি ঠিক আছে, আমাদের একটা মিটিং আছে। থ্যাংক ইউ। সেটা তো আপনি গেজেট যারা করে তাদের জিজ্ঞেস করেন, ঠিক আছে? তো আপনারা কিন্তু আমরা অ্যাজ এ সেড, আমরা সবসময় সাংবাদিকদের সহায়তা চাই, এবং ওই সরকারের শক্তি হচ্ছে এটা, আমরা শুনতে রাজি। আপনারা লেখেন, করেন, এবং কেউ যারা কারো যদি অ্যাগ্রিভড হয়ে থাকেন কোনো সিদ্ধান্তের ফলে, তাহলে আমাদেরকে জানান, আমরা তো এটা সংশোধন করতে রাজি আছি। এসব করার তো কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ।